আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার লার্নিং গ্লোবাল ট্রেডের আজকের পর্বে। গত পর্বে আমরা ডিফার্ড এলসি নিয়ে আলোচনা করছিলাম। তো সেই আলোকে আজকে আমরা আলোচনা করতে চাই ইউপাস এলসি। ইউপাস এলসি কি, ইউপাস এলসি কীভাবে কাজ করে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আজকে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা আমি প্রতি পর্বেই বলে থাকি, যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবেন আমাকে প্লিজ অনুগ্রহ করে। সেই প্রশ্নের উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমার আলোচনায় যদি কোনো গ্যাপ হয়ে থাকে, কোথাও কোনো গ্যাপ হয়ে থাকে, সেই বিষয়গুলোও কমেন্টসে জানাবেন অনুগ্রহ। আমার মনে হয় আমার ভিডিওগুলো যারা দেখছেন সেখানে অনেক অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন আমার থেকে, অনেক সিনিয়র পার্সন যারা কমার্শিয়াল সেক্টরে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন, বাস্তব অভিজ্ঞতা রয়েছে সবার। তো আমি আশা করব আপনারা অনুগ্রহ করে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং সেই বিষয়গুলো আমি আমার আলোচনায় অ্যাড করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আমার আলোচনাটা আরও ফলপ্রসূ হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। ইউপাস এলসি বা ইউজেন্স পেয়েবল অ্যাট সাইট লেটার অফ ক্রেডিট। ইউপাস এলসির পূর্ণরূপ হচ্ছে ইউজেন্স পেয়েবল অ্যাট সাইট লেটার অফ ক্রেডিট। আচ্ছা, এখন আমরা আলোচনা করি যে ইউপাস এলসি আসলে কি। ইউপাস এলসি হলো এমন একটি লেটার অফ ক্রেডিট যেখানে রপ্তানিকারক তাৎক্ষণিকভাবে অ্যাট সাইট বেসিসে পেমেন্টটা পেয়ে যান, আর আমদানিকারক নির্দিষ্ট সময় পরে ব্যাংককে অর্থ পরিশোধ করে। আচ্ছা, তাহলে দুইজনের জন্যই সুবিধা দেখা যাচ্ছে এখানে, তাই না? যে অ্যাট সাইট বেসিসে রপ্তানিকারক পেমেন্টটা পেয়ে গেল তাৎক্ষণিক, আর আমদানিকারকও একটা সুবিধা পাচ্ছে নির্দিষ্ট সময় পরে ক্রেডিট টার্ম পিরিয়ড শেষে পেমেন্ট পরিশোধ করার। আচ্ছা, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে রপ্তানিকারককে পেমেন্ট পরিশোধ করলো কে? তাহলে এখানে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারককে তাৎক্ষণিকভাবে পেমেন্ট পরিশোধের দায়িত্ব নিয়ে থাকে। তবে এখানে ব্যাংক একটি সুবিধা নেয়, যেটা হচ্ছে ব্যাংক একটি নির্দিষ্ট চার্জ কেটে থাকে এর জন্য ইন্টারেস্ট হিসেবে। এটি এক ধরনের বায়ার্স ক্রেডিট, যেখানে এক্সপোর্টার দ্রুত টাকা পায় এবং ইম্পোর্টার কিছু সময় পরে পেমেন্ট দেয়। অর্থাৎ বায়ারের ক্ষেত্রে একটা ক্রেডিট টার্ম অর্থাৎ বাকিতে পণ্য ক্রয়ের একটা সুবিধা থেকে থাকে, যেখানে এক্সপোর্টার দ্রুত টাকা পেয়ে যায় এবং ইম্পোর্টার নির্দিষ্ট সময় পরে পেমেন্টের পরিশোধের সুবিধা পেয়ে থাকে। আচ্ছা, ইউপাস এলসি এর কাজের ধাপসমূহ। বায়ার এবং সেলার চুক্তি করে, অর্থাৎ প্রথমে বায়ার এবং সেলারের মধ্যে চুক্তি সম্পন্ন হয় যে একটা ক্রেডিট পিরিয়ডের মাধ্যমে বা ক্রেডিট টার্মের মাধ্যমে আমি তোমার কাছ থেকে পণ্য ক্রয় করতে চাই এবং পেমেন্ট হবে এলসির মাধ্যমে, বাট এলসিটা হবে ইউপাস এলসি। আচ্ছা, এখানে দেখা গেল যে ইউপাস এলসিটা হলো 90 ডেজ ডিফার্ড বেসিসে। তো বায়ারের ব্যাংক এলসি ইস্যু করবে, সেলার পণ্য পাঠিয়ে ডকুমেন্ট ব্যাংকে জমা দেয়, সেলারের ব্যাংক এক্সপোর্টারকে টাকা দেয় অ্যাট সাইটে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল বায়ারের ব্যাংক ইউপাস এলসি ইস্যু করবে এবং সেলার পণ্য শিপমেন্টের পর নিয়ম অনুযায়ী শিপিং ডকুমেন্টগুলো তার ব্যাংকে জমা দিবে। এরপর সেলারের ব্যাংক এক্সপোর্টারকে টাকা দেয় অ্যাট সাইট বেসিসে। ইস্যুইং ব্যাংক অফশোর ফান্ড বা ফরেন ব্যাংক থেকে পেমেন্ট ফাইন্যান্স করে, অর্থাৎ সেলারের ব্যাংকে যে পেমেন্টটা পাঠালো ইস্যুইং ব্যাংক, সেই পেমেন্টের অর্থটা অর্থাৎ ফাইন্যান্সিং সে কোত্থেকে করলো? ইস্যুইং ব্যাংকের অফশোর ফান্ড বা ফরেন ব্যাংক থেকে একটা ফাইন্যান্সিং ফ্যাসিলিটি সে গ্রহণ করে থাকে। আচ্ছা, এখানে
অফশোর ব্যাংকিং কি আসলে একটা প্রশ্ন থেকে যায় আমাদের, তাই না? তো অফশোর ব্যাংকিং হচ্ছে একটি বিশেষ ধরনের ব্যাংকিং ব্যবস্থা যেখানে একটি দেশের ব্যাংক বিদেশি মুদ্রায় বিদেশি গ্রাহক বা প্রতিষ্ঠানকে ব্যাংকিং সেবা প্রদান করে, তবে এই সেবাগুলো স্থানীয় মুদ্রা বা স্থানীয় গ্রাহকদের জন্য নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটিটা ব্যাংক পেয়ে থাকে, অর্থাৎ বিদেশি মুদ্রায় বিদেশি গ্রাহককে বা প্রতিষ্ঠানকে ব্যাংকিং সেবা প্রদানের একটি মাধ্যম হচ্ছে এই অফশোর ব্যাংকিং সিস্টেম। এটি মূলত দেশের অফশোর ব্যাংকিং নীতি অনুযায়ী পরিচালিত হয়ে থাকে, যাতে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ সহজ হয়। অফশোর ব্যাংকিং আসলে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে আপনার ইস্যুইং ব্যাংক তাৎক্ষণিকভাবে ফাইন্যান্সিংয়ের একটা ফ্যাসিলিটি নিয়ে থাকে। এই ইউপাসএলসির ক্ষেত্রে যখন বায়ারের পক্ষ হয়ে যখন এক্সপোর্টারকে সে অ্যাডসাইড বেসিসে পেমেন্ট পরিশোধ করে। ইউপাসএলসির বিপরীতে সরবরাহকারীকে অর্থ প্রদান করার জন্য ব্যাংকের প্রধান অর্থায়নের উৎস হলো এই অফশোর ব্যাংকিং ইউনিট। বিদেশি ব্যাংক বা করেসপন্ডেন্স ব্যাংক থেকে সংগৃহীত স্বল্প মেয়াদি একটা শর্ট টার্ম ফাইন্যান্সিং ঋণের সুবিধা পেয়ে থাকে এই ব্যাংকগুলো, যেখান থেকে এই এক্সপোর্টারের পেমেন্টগুলো তারা পরিশোধ করে থাকে। আচ্ছা, আমরা যদি আরেকটু আলোচনা করি যে অফশোর ব্যাংকিং, বাংলাদেশের বেশিরভাগ বাণিজ্যিক ব্যাংকেরই নিজস্ব অফশোর ব্যাংকিং ইউনিট রয়েছে। বিশেষ করে আমরা ইপিজেডগুলোতে যদি দেখে থাকি যে ঢাকা ইপিজেড, চট্টগ্রাম ইপিজেড, এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোতে বেশিরভাগ অফশোর ব্যাংকিং ইউনিট রয়েছে। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক যেমন প্রাইম ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক এবং বেশ কিছু বাংলাদেশের অনেক ব্যাংকেরই এই অফশোর ব্যাংকিং ফ্যাসিলিটি রয়েছে। তো সেই তহবিল থেকে ইউপাসএলসি এর অধীনে সরবরাহকারীকে তাৎক্ষণিক অর্থ প্রদান করতে হয় আর কি। অর্থাৎ এই অফশোর ব্যাংকিং ইউনিটগুলো থেকে তাৎক্ষণিকভাবে শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ইউপাসএলসির পেমেন্টগুলো ব্যাংক এক্সপোর্টারকে করে থাকে। আচ্ছা, এই মোটামুটি আমার মনে হয় অফশোর ব্যাংকিং সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পেরেছি। আসলে ধরেন আমরা যদি একটা উদাহরণ দিয়ে যদি বোঝার চেষ্টা করি যে ধরেন ব্র্যাক ব্যাংক একটি ইউপাসএলসি ইস্যু করলো এবিসি গার্মেন্টস লিমিটেডের পক্ষে। এলসি সাইট হলে ব্র্যাক ব্যাংক তার অফশোর ব্যাংকিং ইউনিট থেকে ডলার নিয়ে বিদেশি সরবরাহকারীকে তাৎক্ষণিকভাবে অর্থ দিয়ে দিবে। 90 দিন পরে এবিসি গার্মেন্টস ব্র্যাক ব্যাংকে সেই টাকা লোকাল কারেন্সিতে পরিশোধ করবে। এছাড়াও বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংক বা অফশোর ফান্ডিং উৎস, অর্থাৎ কখনো কখনো স্থানীয় ব্যাংক নিজের ওবি ইউনিট ব্যবহার না করে, অর্থাৎ অফশোর ব্যাংকিং ইউনিট ব্যবহার না করে বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংক বা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকেও স্বল্পমেয়াদী তহবিল বা শর্ট টার্ম ক্রেডিট লোন নিয়ে থাকে। এর মাধ্যমেও এই বিদেশি বিক্রেতাকে পেমেন্ট পরিশোধ করে থাকে ব্যাংকগুলো। অর্থাৎ অফশোর ব্যাংকিং ইউনিট এবং বিদেশি করেসপন্ডেন্ট ব্যাংকের কাছ থেকেও অনেক সময় ঋণ নিয়ে থাকে। আচ্ছা, ইউপাসএলসির একটা উদাহরণ যদি আমরা এখন একটু দেখার চেষ্টা করি, যে দেখুন এখানে ইম্পোর্টার হচ্ছে এবিসি গার্মেন্টস লিমিটেড বাংলাদেশ, এক্সপোর্টার হচ্ছে সাংহাই টেক্সটাইল চায়না। এবিসি গার্মেন্টস লিমিটেডের অথরাইজড ডিলার ব্যাংক হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। আচ্ছা, এখানে লেনদেনটা হচ্ছে যে এবিসি গার্মেন্টস লিমিটেড $1000 মূল্যের কাপড় কিনেছে সেই চায়নার সাংহাই টেক্সটাইল এর কাছ থেকে। এখন ব্র্যাক ব্যাংক এর মাধ্যমে ইউপাস এলসি 90 ডেজ খোলা হয়েছে। এবিসি গার্মেন্টস 90 ডেজের একটা ইউপাসএলসি খুলেছে। সাংহাই টেক্সটাইল, যেটা বলছিলাম আমরা আসলে, যে সাংহাই টেক্সটাইল এর উদ্দেশ্যে 90 ডেজের একটা ইউপাসএলসি ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। তো সাংহাই টেক্সটাইল নিয়ম অনুযায়ী তার পণ্য শিপমেন্টের পর সে ডকুমেন্ট প্রসেস করবে। এরপর
সে ওই সাংহাই টেক্সটাইল তার ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টারের ব্যাংকে ডকুমেন্ট পাঠাবে, অর্থাৎ ব্র্যাক ব্যাংকে যখন ডকুমেন্ট চলে আসবে সেই ডকুমেন্ট যাচাই করে ব্র্যাক ব্যাংক তার অফশোর ফান্ড থেকে অথবা তার ফাইন্যান্সিং ফান্ড থেকে অর্থ সংগ্রহ করে সাপ্লায়ারকে অর্থাৎ সাংহাই টেক্সটাইলকে অ্যাট সাইট বেসিসে পেমেন্ট পরিশোধ করে দিবে। ঠিক 90 দিন পরে এবিসি গার্মেন্টস কী করবে, আপনার ব্র্যাক ব্যাংককে তার প্রয়োজনীয় অর্থ পরিশোধ করে দেবে। তো এই হচ্ছে মূলত আসলে ইউপাসএলসির কার্যপ্রক্রিয়াটা। ইউপাসএলসি আসলে কিভাবে হয়ে থাকে, অর্থাৎ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এক্সপোর্টার অ্যাট সাইটের সুবিধা পাচ্ছে এবং ইম্পোর্টার ডিফার্ডের সুবিধা পাচ্ছে। মাঝখানে ব্যাংক তৃতীয় পক্ষ হিসেবে সেও একটা সুবিধা নিচ্ছে এখানে, অর্থাৎ এক্সপোর্টার তাৎক্ষণিক টাকা পেল, ইম্পোর্টারও পেমেন্ট পরিশোধের একটা নির্দিষ্ট সময় পেয়ে গেল। এখানে ইউপাসএলসির মূল বৈশিষ্ট্যগুলো কি আসলে আমরা যদি একটু আলোচনা করি। পেমেন্টের সময় এক্সপোর্টার অ্যাট সাইট, ইম্পোর্টার ইউজেন্স পিরিয়ড পরে, অর্থাৎ সবচাইতে বড় সুবিধা, অর্থাৎ উভয়ের জন্যই সুবিধা রয়েছে এখানে। এক্সপোর্টারের জন্য অ্যাট সাইট সুবিধা আর ইম্পোর্টারের জন্য ইউজেন্স পিরিয়ডের সুবিধা রয়েছে। সুবিধাভোগী এখানে বলা হয়েছে যে উভয় পক্ষই সুবিধা পাচ্ছে এখানে। এক্সপোর্টার পাচ্ছে হচ্ছে দ্রুত পেমেন্ট পরিশোধের নিশ্চয়তা, আর ইম্পোর্টার পাচ্ছে নির্দিষ্ট সময় পরে পেমেন্ট পরিশোধের সময় এবং সুযোগ। ব্যবহারের ক্ষেত্র আন্তর্জাতিক ট্রেড, বিশেষ করে আরএমজি সেক্টরে। হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে আরএমজি সেক্টরে যে ব্যাক টু ব্যাক এলসিগুলো হচ্ছে, অর্থাৎ বায়ারের কাছ থেকে যখন মাস্টার এলসি পায়, সেই মাস্টার এলসি ব্যাংকের কাছে লিয়েন রেখে তখন ওই গার্মেন্টস পণ্য উৎপাদনের জন্য যে কাঁচামালগুলো সংগ্রহ করে সেগুলো ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে সাপ্লায়ারদের কাছ থেকে সংগ্রহ করে থাকে। সেই ব্যাক টু ব্যাক এলসিগুলো ইউপাসএলসিতে করা হয়ে থাকে, যাতে যেই এক্সপোর্টার অর্থাৎ বাংলাদেশি গার্মেন্টস রপ্তানিকারক তার বায়ারের কাছ থেকে পেমেন্ট পাওয়ার পর সেই ব্যাক টু ব্যাক এলসির পেমেন্টগুলো পরিশোধ করতে পারে। তো এই ক্ষেত্রে ইউপাসএলসি বেশ কার্যকরী একটা ভূমিকা পালন করে থাকে। অর্থায়নের উৎস অফশোর ব্যাংকিং ইউনিট বা বিদেশি করসপন্ডেন্ট ব্যাংক, অর্থাৎ বাংলাদেশের ব্যাংকের অর্থাৎ আমদানিকারকের দেশের ব্যাংকের নিজস্ব অফশোর ফান্ড অথবা বিদেশি কোনো করসপন্ডেন্ট ব্যাংকের কাছ থেকে এই অর্থের উৎস ব্যাংক করে থাকে। বাংলাদেশে ইউপাসএলসি কেন জনপ্রিয়? আচ্ছা, এটা যদি আমি একটু আলোচনা করি যে রপ্তানিকারক দ্রুত পেমেন্ট পায়, ক্যাশ ফ্লো উন্নত থাকে। অর্থাৎ রপ্তানিকারক দ্রুত পেমেন্ট পাওয়ার কারণে তার ফাইন্যান্সিংয়ে কোনো সমস্যা হয় না এবং তার ক্যাশ ফ্লোটা সবসময় একটা প্যারালাল সিস্টেমের মধ্যে থাকে সবসময়। আমদানিকারক বিক্রির পরে পেমেন্ট দেওয়ার একটা সময় পায়, অর্থাৎ সে নিশ্চিন্তে পণ্যটা আমদানির পর সে পণ্যটা প্রসেসিং করে সে এক্সপোর্ট করুক বা লোকাল মার্কেটে বিক্রি করুক, বিক্রি করে সে অর্থ সংগ্রহের মাধ্যমে পরবর্তীতে পেমেন্ট পরিশোধের একটা সময় পেয়ে থাকে সে। ব্যাংকগুলো ট্রেড ফাইন্যান্স ফি ইনকাম পায়, অর্থাৎ ব্যাংকেরও এখানে একটা সুবিধা রয়েছে যে ব্যাংক এক্সপোর্টারকে তাৎক্ষণিক পেমেন্ট পরিশোধ করে দিল এবং ইম্পোর্টারকে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়ার মাধ্যমে সে ইম্পোর্টারের কাছ থেকে একটা বেনিফিট নিয়ে নিচ্ছে এখানে। অর্থাৎ ব্যাংকেরও এখানে একটা ইনকাম ফ্যাসিলিটি রয়েছে এখানে। তো পুরো বিষয়টা যদি আমরা একটু সামারাইজ করি, এখন ইউপাসএলসি হলো এমন একটি আর্থিক ব্যবস্থা যা রপ্তানিকারককে তাৎক্ষণিক পেমেন্ট দেয় এবং আমদানিকারককে নির্দিষ্ট সময়ে দেয়। ইউপাসএলসি হলো এমন একটি আর্থিক ব্যবস্থা অর্থাৎ রপ্তানিকারককে
দ্রুত পেমেন্টের নিশ্চয়তা দিচ্ছে আর আমদানিকারককে একটা নির্দিষ্ট সময় দিচ্ছে এবং ব্যাংকে ট্রেড ফাইন্যান্সের সুযোগ দেয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ব্যাংক 3 পক্ষই এখানে সুবিধা পাচ্ছে ইউপাসএলসিতে। এই হচ্ছে মোটামুটি আসলে ইউপাসএলসির ওভারঅল প্রক্রিয়াটা। ইউপাসএলসি আসলে কিভাবে হয়, কিভাবে কাজ করে, ইউপাসএলসিতে পেমেন্ট কিভাবে পরিশোধ হয়। তো আমার মনে হয় আমরা বিস্তারিত যতটুকু আলোচনা করেছি, আমরা ইউপাসএলসি সম্পর্কে আমরা একটা ধারণা নিতে পেরেছি যে ইউপাসএলসি আসলে কিভাবে করতে হয়, ইউপাসএলসির প্রক্রিয়াটা আসলে কিভাবে সম্পন্ন হয়। তো এই বিষয়গুলো আমরা মনে হয় বিস্তারিত আলোচনার মাধ্যমে পরিষ্কার হতে পেরেছি ইনশাল্লাহ। তো ইউপাসএলসি নিয়ে এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। তো আমার আলোচনায় আমি মোটামুটি চেষ্টা করেছি আজকে যে ইউপাসএলসি নিয়ে বিস্তারিত আলোচনা করার, ইউপাসএলসি কীভাবে হয়, ইউপাসএলসি কাজের টোটাল ওভারঅল প্রক্রিয়াটা আসলে কীভাবে হয়ে থাকে, বায়ার কী ফ্যাসিলিটি পাচ্ছে এখানে, এক্সপোর্টার কী ফ্যাসিলিটি পাচ্ছে, ব্যাংক কী সুবিধা পাচ্ছে এখানে, এই বিষয়গুলো আমরা আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং আমার আলোচনায় কোথাও কোনো গ্যাপ মনে হয়ে থাকলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে সেই বিষয়গুলো আমাকে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা নলেজ শেয়ারিং অব্যাহত রাখবো ইনশাল্লাহ। লার্নিং গ্লোবাল ট্রেডের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।